সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জয়যাত্রা অনুষ্ঠানে। আহ, সকলের যুক্ত হওয়ার স্বার্থে আমরা একটু সময় নিয়ে নিব। 30 সেকেন্ড পরে আমরা আমাদের আলোচনা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। দখলদার ইউনূস বাহিনীর তাণ্ডবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। অর্থনীতি পৌঁছে গিয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে, নেই কর্মসংস্থান, বেকার হয়েছে লাখো মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা অত্যন্ত নাজুক। জানমালের নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। কিন্তু বিদেশিদের ভৃত্য ইউনুসগংয়ের দুর্নীতি ও লুটপাট অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। নিজেদের সেই অপকর্ম এবং ব্যর্থতা ঢাকতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিনিয়ত গোয়েবলসীয় কায়দায় মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। তাদের সাথে যুক্ত হয়েছে দুদক এবং কিছু চাটুকার সংবাদ মাধ্যম। যদিও বিগত 10 মাসে এই ইউনূস শাহী শাসন আমলে একটি অভিযোগের প্রমাণও তারা হাজির করতে পারেনি। নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে মব সন্ত্রাসীদের রাজা জঙ্গিবন্ধু ইউনূস তার একসময়ের শরিক লাল বদরদের সাথেও বেইমানি শুরু করেছে। জামাতে ইসলাম এবং এর গুপ্ত সংগঠন এবি পার্টি, নতুন নবগঠিত কিংস পার্টি, এনসিপি এবং সুবিধাবাদী হেফাজত ছাড়া আপাতত ডক্টর ইউনূসের সাথে অন্য দলগুলোর মতবিরোধ দেখা দিচ্ছে। এমন নাজুক অবস্থায় অনেকটা নিরুপায় হয়েই বিএনপিকে নিজের পক্ষে টানতে রাষ্ট্রীয় অর্থ খরচ করে বিশাল লাটবহর নিয়ে ডক্টর ইউনূস ছুটে গিয়েছিলেন লন্ডন। সেখানে মিটিং করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের সাথে, করেছেন ক্ষমতা ও অর্থ সম্পদ ভাগাভাগির আর দায় মুক্তির হিসাব নিকাশ। সেনাপ্রধানের পক্ষ থেকে করিডোর ইস্যু তথা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর হুঁশিয়ারি এসেছিল। ডিসেম্বরের মাঝে নির্বাচন আয়োজনের ব্যাপারেও সেনাবাহিনী তার শক্ত অবস্থান জানিয়েছে। সেনাবাহিনী এই আপাতত দৃঢ় অবস্থানের কারণে ডক্টর ইউনূস কিছুটা হলেও বিপাকে পড়েছিলেন। তার কারণটা হচ্ছে তিনি সেনাবাহিনীর এই আপাতত স্ট্রং অবস্থানের কারণে তার বিদেশি প্রভুদের যে দাবিগুলো ছিল সেটি মেটাতে তার জন্য কিছুটা কষ্ট হচ্ছে। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা দেখেছি মব বাহিনীকে লেলিয়ে দিতে এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার বিভিন্ন প্রচেষ্টা আমরা এই এনসিপি নেতৃত্বাধীন টুকাই বাহিনীর মাধ্যমে দেখতে পেয়েছি। কথিত জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিল করে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে সরিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার নীলদক্ষা করছেন ইউনূস এবং তার সাথে রয়েছে দেশ বিরোধী জামাতগণ। কিন্তু এর শেষ পরিণতি কি হবে? এর মধ্যে দখলদার ইউনূসের পদত্যাগ ও ট্রাইব্যুনালে প্রহসনের বিচার বন্ধের দাবিতে আগামী 16 জুন থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দেশের আপামর জনসাধারণের দল, দেশের মেহনতি মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। কেমন হতে যাচ্ছে আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপট, সমকালীন এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব বিডি জার্নালিস্টের জয়যাত্রা মুক্ত আলোচনা অনুষ্ঠানে। আমি আছি আমিনুল হক পলাশ। আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আফসানা কিশোর লোচন। আমাদের সাথে আরো রয়েছেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। আমি দুজনকেই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই আমি যাবো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আমি যাব লোচন আপার কাছে। লোচন আপা, নির্বাচন, তথাকথিত সংস্কার, জুলাই সনদ, করিডোর, চট্টগ্রাম বন্দর, জঙ্গি পুনর্বাসন, বিদেশি প্রভুদের দাবি মেটানো, এরকম বিভিন্ন ইস্যুতে যখন ইউনূস অনেকটা বেকায়দায় পড়ে গিয়েছেন, আমরা গত মাসে শুনতে পেয়েছি উনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু সবকিছু শেষ করার জন্য বা এই বেকায়দা পরিস্থিতি উত্তরণের জন্য হঠাৎ করে ইউনূসের এই লন্ডন যাত্রা কেন, লন্ডনেই কেন তাকে তার দায় মুক্তি বা আশ্রয় খুঁজতে হলো? ধন্যবাদ পলাশ এবং ধন্যবাদ বিডি জয়যাত্রাকে যে আজকে আমাকে বক্তা হিসেবে আনার জন্য। আমি সচরাচর সঞ্চালনা করে থাকি অনুষ্ঠান, এটা আজকে ভালোই লাগছে যে আমি আজকে কথা বলবো। আপনি তো অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন। আপনি বলেছেন নির্বাচন, তথাকথিত সংস্কার, জুলাই সনদ, করিডোর, চট্টগ্রাম বন্দর, রাজাকার ও জঙ্গি পুনর্বাসন, বিদেশি প্রভুদের আদেশ পালন। তো সবকিছু মিলিয়ে আপনি বলছেন যে ইউনূসগং বেকায়দায় আছে। এখন
আমাদের মানে অ্যাক্টিভিস্টদের চোখ থেকে আমরা যেটা দেখি এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা যেটা দেখি আর কি সত্যিকার অর্থে যে কোনো জায়গায় যখন কালার রেভলিউশন হয় তখন তো তারা একটা এজেন্ডা নিয়ে আসে। এখন ইউনূসের এজেন্ডা ছিল এগুলা। সে সেন্ট মার্টিন দিবে, সে চট্টগ্রাম বন্দর দিবে, সে করিডোর দিবে। এগুলা নিয়ে সে মোটেই বেকায়দায় নেই। সে তার প্ল্যান এ যখন ফেল হচ্ছে তখন সে প্ল্যান বি এটা করছে। প্ল্যান বি ফেল হলে সে প্ল্যান সি তে যাচ্ছে। তো আমি বলতে চাই যে ইউনূসের যেটা এজেন্ডা ছিল সেটা বাস্তবায়নের দিকে সে কোনো না কোনোভাবে এগিয়ে যাচ্ছে। এখন জুলাই সনদ আমরা যেটা বলছি সেটা দিয়ে তো তাদের একটা আল্টিমেট গোল হচ্ছে আমাদের সংবিধানকে পুনঃস্থাপিত করে তাদের যেসব অপকর্ম সেসব ঢাকা। কারণ সংবিধানের আন্ডারে যখন কোনো মানুষ বা কোনো বাহিনী বা কোনো সরকার যখন শপথ গ্রহণ করে সে তার আইন, সংবিধানের আইন, সংবিধানকে মেনে চলা তার কর্তব্য। সে যখনই সংবিধানের বাইরে কিছু করবে সে রাষ্ট্রদ্রোহী হিসেবে পরিচিত হবে এবং সে এটা একটা আ আইনের আওতায় তার আসার সুযোগ আছে। ইউনূস কিন্তু জানে সে কি করেছে। সে গত ১০ মাসে ১১ টা দেশ সফর করেছে। যার মধ্যে কোনটাই শুধুমাত্র ২ টো ছিল হচ্ছে গিয়ে বাইলেটারাল ইন্টারেস্ট এ তার সফর। বাকি সবগুলাই ছিল তার ব্যক্তিগত ইন্টারেস্ট এ সফর। এখন সেনাবাহিনীর সাথে যেটা করা হয়েছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেগুলা কাজ করা হয়েছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে ইউনূস জানে যে পুরা দেশের মানুষ এবং বিভিন্ন প্রশাসন এবং বিভিন্ন বাহিনী কিন্তু তার বিরুদ্ধে ফুঁসেই যাচ্ছে। এবং সিভিল সোসাইটির যেসব জিনিস থাকে যেগুলা দিয়ে সিভিল সোসাইটিকে রক্ষা করা হয়, সেগুলোর কিন্তু মোটামুটি কাঠামো ইউনূস ১০ মাসে ভেঙে দিয়েছে। তো এরকম পরিস্থিতিতে সে তো নিজে জানে তার পক্ষে এই এনজিও সরকার দিয়ে তার এনজিও যে সেটআপ আছে সেটা দিয়ে একটা নির্বাচন সিভিল সোসাইটি বলি, আমরা সচিবালয় বলি বা অন্যান্য প্রশাসন বলি এগুলা যদি তার কাছে কার্যকর না থাকে তাহলে তার পক্ষে নির্বাচন করা দুষ্কর হবে এবং নির্বাচন যদি সে করতে যায় জঙ্গি বন্ধু ইউনূসের যেসব আ পার্টনার আছে, আমরা এনসিপি বলি, জামাত বলি, এবি পার্টি বলি, সব তো একই আমব্রেলার নিচে। সেগুলাকে সে সহায়তা করে ক্ষমতায় আনা তার পক্ষে দুষ্কর হয়ে যাবে। এমতার অবস্থায় তার একমাত্র সেফ এক্সিট এর পথ হচ্ছে গিয়ে আমাদের যে বৃহত্তর রাজনৈতিক দল ছিল বিএনপি, তার সাথে কোনো না কোনোভাবে একটা সমঝোতায় আসা। এখন বিএনপির এই কনভিক্টেড আসামি তারেক রহমানের সাথে ইউনূসের সঠিক কি আলাপ হয়েছে সেটা সম্পূর্ণভাবে তো আমরা বাইরের জনগণ জানতে পারছি না। কিন্তু দেখেন একটা দেশের সেটা অবৈধই হোক, সে তো এই মুহূর্তে দেশের প্রতিনিধি এবং সরকার প্রধান ইউনূস। সে লন্ডনে গিয়ে আরেকজন কনভিক্টেড আসামির সাথে আরেকটা দলের লোকের সাথে সে যৌথ বিবৃতি দিচ্ছে। এটা মনে হয় বিশ্বের ইতিহাসে খুবই বিরল মানে একটা এটা। মানে এটার দুই জন্য তাকে দুই আমরা একটা কনভিক্ট পুরস্কার দিতে পারি। রাইট, মানে দুই কনভিক্টেড পুরস্কার দিতে পারসন পারি। একসাথে হচ্ছে বিবৃতি দিয়েছে এ এবং এবং এটা দেশের নির্বাচন ভবিষ্যৎ নিয়ে নিয়ে আলোচনা করেছে। একটা দেশ এটা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে না, দুর্ভাগ্য আমাদের জন্য আসলে। নির্বাচন নিয়ে বিভিন্ন তালবাহানা করা তাদের যে সুযোগ এর মধ্যে আমাদের একজন কমরেড আরিফ জেফতিক একটা ভিডিও করেছিলেন। তিনি সেই ভিডিওতে বলেছেন যে এটা একটা মূলামূলির বিষয় হয়ে গেছে। তুমি ডিসেম্বরে বলছো আমি এপ্রিলে বলছি যে আচ্ছা একটা মাঝামাঝি জায়গায় আসো, তুমি জুনে বলছো আমি এপ্রিলে বলি। এখন সেটা ফেব্রুয়ারির দিকেও চলে আসতে পারে। বিষয়টা হচ্ছে গিয়ে পলাশ আল্টিমেট জিনিস হচ্ছে যে কোনো উপায়ে আওয়ামী লীগকে এবং আওয়ামী সমর্থিত যেসব মানুষ আছে তাদেরকে দেশের সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে দূরে রাখা, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের প্রতিটা জিনিসকে বিতর্কিত করা। এটাই হচ্ছে গিয়ে বিশ্ববেহায়া ইউনূসের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের যেই ভেস্টেড ইন্টারেস্ট যেটা ছিল তারা তো মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি। মুক্তিযুদ্ধে পরাজয়ের যে বেদনা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের এই আগমন এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য তাদের যা স্টেপ বাই স্টেপ করতে হয় সেগুলা তারা প্রত্যেকটাই করবে এবং তার ধাপই হচ্ছে গিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া, করিডোর দিয়ে দেওয়া, সেন্ট মার্টিন দিয়ে দেওয়া, দেশের সংবিধানকে বাতিল করা এইসব হচ্ছে গিয়ে তার পরিকল্পিত অংশ এবং মুক্তিযুদ্ধের সকল স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ইতিহাস সব বিনষ্ট করা ও ভেঙে দেওয়া। এটুকুই। এজন্যই বলব যে ইউনূস নিজে জানে সে কি করেছে ১০ মাসে, কি ধরনের অ্যাট্রসিটি সে চালিয়েছে, সেগুলোর যেন বিচার না হয়, সে যেন নিরাপদে চলে যেতে পারে বা নিরাপদ স্থানে যেতে পারে, তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারে, সেজন্যই সে লন্ডনে গিয়েছে এবং লন্ডনে গিয়ে সে একজন কনভিক্টেড আসামির সাথে বসে তার নিজের ভবিষ্যৎ আসলে স্থির করেছে। দেশের ভবিষ্যৎ তো আমরা এটাকে বলছি যে ১৩ই জুন যেটা হয়েছে এটা লন্ডন কনস্পিরেসি নামে ইতিহাসে লেখা থাকবে। ধন্যবাদ লোচন আপা, আমরা আসবো আপনার কাছে আবার। আমি এবার যাবো হাসান ইকবাল ভাইয়ের কাছে। হাসান ইকবাল ভাই, আমরা ডক্টর ইউনূসের লন্ডন সফর নিয়ে কথা বলছিলাম।
রাষ্ট্রের কোটি টাকা খরচ করে, যেমনটা আলোচনা আপু বলছিলেন যে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য রাষ্ট্রের কোটি টাকা খরচ করে এই জঙ্গি বন্ধু ইউনূস বিশাল সদল বলে হচ্ছে লন্ডন সফর করতে এসেছেন। আমরা লন্ডন সফরে কিন্তু দেখতে পেয়েছি যে 4 দিনই এখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রতিরোধের মুখে তিনি পড়েছেন। উনি যে বিলাসবহুল হোটেলে অবস্থান করছিলেন, সেই ডরচেস্টার হোটেলের চারপাশে হচ্ছে আমরা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হচ্ছে প্রতিরোধ দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি হচ্ছে ডাস্টবিন শফিক ডাস্টবিনের মাঝে হচ্ছে শফিক এবং ডক্টর ইউনূসের মুখ, অর্থাৎ যে জিনিস তারা শুরু করেছিলেন দেশে, সেই জিনিস তাদেরকে এখানে হচ্ছে লন্ডনে এসে দেখতে হয়েছে, বিশ্ববাসী দেখতে পেয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি ডিজিটাল ভ্যানের মাধ্যমে এই ইউনূস সরকারের বিভিন্ন ধরনের হচ্ছে অপকর্ম আপনার বিবরণ গুলা কিন্তু হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে হচ্ছে প্রচারণা করা হয়েছে, এবং লন্ডন তথা সমগ্র বিশ্ববাসী আসলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জিনিসগুলো হচ্ছে এসেছে। তো এর মাঝে হচ্ছে চ্যাটাম হাউসে একটা আপনার সংবাদ সম্মেলনে আমরা দেখতে পেলাম যে হচ্ছে উনি বাংলাদেশের জনসাধারণ নিয়ে, মানুষজনের ভোটাধিকার নিয়ে খুবই নেতিবাচক এবং আমি বলবো যে খুবই আক্রমণাত্মক কিছু হচ্ছে বক্তব্য দিয়েছেন। আপনি যদি এই অংশটা নিয়ে হচ্ছে ইউনূসের এই লন্ডন সফর কেন্দ্রের সময়ে উনি যে ধরনের হচ্ছে বিতর্কিত বক্তব্য দিয়েছে, বিতর্কিত কর্মসূচি করেছে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু কাইন্ডলি হচ্ছে আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জয়যাত্রাকে এবং আপনাদেরকে আজকে আমাকে এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। ইতিপূর্বে আপনিও সুন্দর কথা বলেছেন, আপাও অনেক কিছু বলে গেলেন ইউনূসের সম্বন্ধে। তা আমি বলবো যে লন্ডন সফরে ওনার কি হয়েছে। লন্ডন সফরে আপনারা সবাই দেখেছেন 3 দিন ব্যাপী লন্ডনে প্রবাসী বাঙালি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে কিভাবে সম্মান করেছেন। তার হোটেল থেকে বের হতে পারে না, হোটেলের রাস্তাঘাটে এবং সব ডিজিটাল উপায়ে তার ডাস্টবিন বানিয়ে বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন। উনি বাংলাদেশকে প্রেজেন্ট তো করতেই পারে নাই। উনি নিজেকে প্রেজেন্ট করার জন্য উনার একটা মনের একটা চিন্তা ধারণা ছিল যে কিভাবে আমি তারেক রহমানের সাথে দেখা করতে পারি। সেই জিনিসটাকে উনি কাজে লাগিয়ে এই 10 তারিখে লন্ডন আসে ওনার আখের গুছানোর জন্য। কিন্তু বাংলার মানুষ ওনার এই আখের গুছানোকে কতটুক সমর্থন করে বা করবে সেটা আপনারা ভালো করে জানেন, আমরাও জানি। আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশে বসে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ যারা সাংবাদিক আছেন, সাংবাদিক কর্মীরা কোনো কিছু কিন্তু করতে পারে না, কোনো কথাই বলতে পারে না। স্বাধীনতা, বাক স্বাধীনতা বলতে নেই। আজকে আমরা এই প্রবাসে বসে এই জয়যাত্রা টিভির মাধ্যমে আমরা অনেক কিছু শুনতে পারি, জানতে পারি এবং পাবলিকের সাথে আমরা কথা বলতে পারি। আজকে ইউনূসগণ যে লুটপাট, নৈরাজ্য, ধ্বংসযুক্ত কাজ করতেছে সেটাকে বাঁচায় রাখার জন্য আপা যে কথা বলেছেন সেটার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। খুনি জিয়াউর রহমান 1975 সালের জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদেরকে কিন্তু উপাধি দিয়ে অ্যাম্বাসেডর বানিয়ে দেশের বাইরে পাঠিয়েছিল, অ্যাম্বাসেডর করেছিল। কিন্তু বাংলার মানুষ সেটাকে ইন্ডিপেন্ডেন্ট আইন করেছিল যে তাদের বিচার হবে না। ইউনূস যতই যাই করুক, প্রবাসে বা কোনো জায়গায় 11টা সফর করেছে 10টি মাসে, উনি দেশের জন্য কি সুনাম নিয়ে এসেছেন? পৃথিবীর কোনো দেশ থেকে তো কোনো সুনাম নিয়ে আসতে পারে নাই। লন্ডনের প্রধানমন্ত্রী লন্ডন থাকা অবস্থায় ওনার প্রেস সচিব বলে যে লন্ডনের প্রধানমন্ত্রী কানাডা চলে গেছেন। এটা একটা লজ্জাজনক বাংলাদেশের জন্য যে ওনার সাথে দেখা করতে চায় না, ওনাকে চিনে ফেলছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ওনার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছে না। তো আমরা জানি যে ইউনূস তার এই অপকর্ম 10 মাসে যে অপকর্ম করেছে, গুম, হত্যা, লুট, ধর্ষণ, এই মিথ্যা মামলা, আওয়ামী লীগের কর্মীদেরকে ঘরে থেকে বের হতে না দেওয়া, দেশ ছাড়া করা, এই অপকর্মের তার একদিন বিচার হবে। সেই বিচারের জন্যই বর্তমানে উনি এই লন্ডন এসে তারেক জিয়ার সাথে মিটিং করে উনি হয়তো কোনো একটা সিদ্ধান্ত চাচ্ছেন যে যদি কোনোদিন বিএনপি ক্ষমতায় আসে ওনাকে যেন আইনের কাছে না আনা হয়, ওনাকে যেন আইনের কাঠগড়ায় দাঁড়াতে না হয়। উনি এই ধরনের কিছু সিদ্ধান্তের জন্য তারেক জিয়ার সাথে উনি হাত মিলিয়েছেন। আপনারা দেখতে পারবেন, দেখেছেন যে নিউজে তারেক জিয়া যখন যায় উনি 2 হাত ধরে, ডাইন হাত বাহু ধরে খুব করতেছে। তো ওনার আমি মনে করি ওনার ছেলের মতন বয়স, ওনাকে এত কাকুতি মিনতি করে হাত মিলানোর কারণটা কি? কি আছে হাতের মধ্যে? কি মধু আছে? কারণ উনি চাচ্ছেন বাংলার মানুষকে ধোঁকা দিয়ে, ইউনূস সরকার তো চাচ্ছেন যে সে যে কাজগুলি করেছেন সেগুলি সে যেন আগামীতে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, যেমন 667,000 কোটি টাকার উনি
ট্যাক্সের জন্য উনি মুকুত করে দিয়েছেন 664 কোটি টাকা, রাইট। কোটি টাকা। ওনার গ্রামীণ ব্যাংক আগামী 5 বছর যেন ট্যাক্স দিতে না হয় সেই ব্যাপারে উনি এই ধরনের কিছু নিয়ে আসছিল তারেকের কাছে যে আমার এই কাজগুলি তোমাকে ক্ষমতায় আসলে ক্ষমতা দিলে আমাকে তুমি কিছু করতে পারবো না, ইনডিপেন্ডেন্ট আইনের মতন আমার কোনো যেন বিচার না হয়। কিন্তু ডক্টর ইউনূস জানে যে বাংলার মানুষ 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশে এনে বিচার হয়েছে, ডক্টর ইউনূসেরও বিচার হবে। বাংলার মানুষ শুধু অপেক্ষায় আছে। আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে এই ডাস্টবিন ইউনূসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উনি প্রবাসে এসে যেখানে আসুক ওনার আসল চরিত্র প্রত্যেকটি প্রবাসের যে সরকার আছে তাদের মাধ্যমে আমাদেরকে তুলে ধরতে হবে। উনি কি করতে চাচ্ছেন? যে ব্যক্তি যে প্রায় 80-র উপরে বয়স হয়ে এখনো তার এই ক্ষমতার লোভ আছে, যে ব্যক্তি নাকি ব্যাংকের ডিরেক্টর থেকে পদত্যাগ করতে চান না, কিছুদিন আগে উনি ভুয়া নাটক সাজালেন উনি পদত্যাগ করবেন, উনি মরার আগ পর্যন্ত পদত্যাগ করবেন না। তাই আমরা প্রবাসে যারা আছি এই ইউনূস সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে, আমাদেরকে দেশকে শক্তিশালী করতে হবে, উন্নত করতে হবে। আজকে দেশের যে অবস্থা দেখেন, কোনো বিনিয়োগ নাই, কোনো বিনিয়োগ বাংলাদেশের নাই, লক্ষ লক্ষ লোক আজ বেকার হয়ে পড়ে আছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই ইউনূস সরকারকে হটাতে হবে। ধন্যবাদ হাসান ইকবাল ভাই, আমরা আসবো আপনার কাছে। লোচনা, আমি আপনার কাছে এখন দুইটা বিষয় জানতে চাবো। যেহেতু হচ্ছে আপনার এই লন্ডন সফরটা খুব আলোচিত, এটার একটা বিষয় খুবই আমার কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মনে হয়। দেখেন, তারা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আপনার ডান দিক কথাবার্তা বলছে কিরকম ভাবে, যখন আপনার হচ্ছে শুরু থেকেই তারা এটা নিয়ে হচ্ছে মিথ্যাচার করছে। যেটা হাসান ইকবাল ভাই বলছিলেন যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা বলেন, তারপর হচ্ছে টিউলু সিদ্দিকী দেখা করতে চেয়েছিলেন, সেই বিষয়ে তারা বললেন যে হচ্ছে এটা আইনি ব্যাপার। কিন্তু যখন প্রধানমন্ত্রী দেখা করতে রাজি হলো না, তখন আমরা সকল ধরনের শিষ্টাচার বহির্ভূত ভাবে তাদের একজন বাচ্চা টোকাই উপদেষ্টাকে এরকম স্ট্যাটাস দিতে দেখেছি যে আপনার টাকা ফেরত চাইলে প্রধানমন্ত্রী কেউ খুঁজে পাওয়া যায় না। সো এই ডিপ্লোমেটিক্যালি এই ইউনূস সরকার তার ব্যক্তি স্বার্থ তথা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমাদের সারা পৃথিবী জুড়ে, আপনি যে জিনিসটা বলেছেন যে 11টা দেশ সফর করেছে, কিভাবে একঘরে করে ফেলছে, এই বিষয়টা নিয়ে আপনি একটু আমাদের কাইন্ডলি বলবেন। একই সাথে এই মুক্তিযুদ্ধ এবং হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীনতা, এই বিষয়গুলোতে এই ইউনূসের যে কিভাবে আপনার হচ্ছে আক্রমণ চালিয়েছে গত 10 মাস, এটা আমরা সবাই দেখেছি। আপনি আমাদেরকে একটু বলবেন যে তার মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রতি, জাতির পিতার প্রতি তার এই তীব্র আক্রোশের কারণটা কি, আপনি কি মনে করেন? পলাশ, কূটনৈতিক যে জিনিসটা, আমাদের যে কূটনৈতিক বিষয়টা ছিল, আমাদের একটা শিরোনামই ছিল সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ইউনূস 8ই আগস্ট অবৈধভাবে ক্ষমতা দখলের পরে যে কাজটা করেছে, সে হচ্ছে গিয়ে তাদের যে রাজনীতি করার জন্য তো প্রত্যেকটা দলের বলেন যে একটা নেগেটিভ লাগে, তাই না? আওয়ামী লীগের যেমন নেগেটিভ, তারা মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, তো এ ধরনের একটা নেগেটিভ লাগে। জামাতের যেরকম হচ্ছে গিয়ে সৎলোকের শাসন চায় তারা, বুঝছেন না? তো ইউনূসের নেগেটিভ দাঁড়িয়ে গেছে হচ্ছে গিয়ে ভারত বিরোধিতা। এটা উপমহাদেশে অনেকদিন ধরে চলছে যে ভারত বিরোধিতা, পাকিস্তান বিরোধিতা, এগুলা দিয়েই মানুষকে উদ্বুদ্ধ করা হয়। তো ইউনূস সেই কাজটা করতে যেয়ে অনবরত ভারত বিরোধিতার করতে গিয়ে ভারতকে যে কোনো উপায়ে খুঁচিয়েছে, এবং সে সেই পদ্ধতিতেই এগোচ্ছে। কারণ তাদের পররাষ্ট্র নীতি বলতে বা কূটনৈতিক যে ন্যারেটিভ বলি আমরা, সেটা বলতে কোনো কিছুই নেই। তারা প্রত্যেকটা জিনিসকে ভাবছে যে গ্রামের ইয়ের মতন একজন আরেকজনের বিরুদ্ধে উস্কে দিয়ে সে ক্ষমতায় টিকে থাকবে, এই ধরনের একটা কাজ তার। তো প্রত্যেকটা দেশে সে যেখানে গিয়েছে, সে দেশের জন্য কিছু নিয়ে আসতে পারেনি। আপনি যদি দেখেন, সে দাভোসে গেল, দাভোসে যাওয়ার পরে সেখানে কিন্তু আমাদের সুইস ফান্ডটা বন্ধ হয়ে গেল, তাই না? তারপর জাপানে গেল, জাপানের সাথে আমাদের বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। তো ভারতের সাথে তো কি হচ্ছে আপনি জানেনই। একটা চুক্তিও কিন্তু আজ পর্যন্ত গত 10 মাসে দেখাতে পারেনি। আমরা শুনে এসেছি শুধু আওয়ামী লীগ বলি বা শেখ হাসিনার সরকার বলি, বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এবং আমাদের যারা এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা সকলে রয়ের এজেন্ট কিন্তু। আমরা কিন্তু সবাই রয়ের এজেন্ট। এটা কিন্তু একটা আপ্তবাক্য। রয়ের এজেন্ট, রয়ের কাছ থেকে টাকা খেয়েছি, অমুক তমুক। কিন্তু এখন দেখেন, আপনি যদি খেয়াল করেন যে নিজেদের খোঁড়া গর্তে নিজেরা পড়ছে। তারা যে আইএসআই এর এজেন্ট, তাদের যারা পার্টনার তারা এসে সব মানে সোচ্চারে বলছে, লস্করে নিজের তাইবা বলছে
নিজেরাই স্বীকার করছে, স্বীকারোক্তি দিচ্ছে। লস্করে তাইবা বলছে যে আমরা শেখ হাসিনাকে নামানোর ব্যাপারে কিন্তু ভূমিকা রেখেছি। এবং আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা জঙ্গি গোষ্ঠীর সাথে তাদের যে উঠা বসা, সেটা কিন্তু আপনি একদম সুনির্দিষ্টভাবে, এবং শ্রোতারাও যারা দেখছেন তারাও দেখবেন, সুনির্দিষ্টভাবে দেখা যাচ্ছে যে জসিমউদ্দিন রহমানি বলি বা হারুন আজহার বলি, তারপরে হিজবুত তাহরী বলি, প্রত্যেকের সাথে তাদের যে সংশ্লিষ্টতা তা একদম দিবালোকের মতন সত্য। তো আমি সেটাই বলছি যে ইউনূসের পররাষ্ট্র নীতিটাই হচ্ছে গিয়ে শত্রুতা, যুদ্ধংদেহী মনোভাব বজায় রেখে জনগণকে উত্তপ্ত রাখা। এই উত্তপ্ত রাখার ফাঁকে সে তার যেসব কুকর্ম আছে সেগুলা সে করবে। আপনাকে বলে দিচ্ছে যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, আপনি এটা নিয়ে ব্যস্ত থাকছেন, এর ফাঁকে কিন্তু সে করিডোরের কাজ করে ফেলছে। আপনাকে বলে দিচ্ছে যে জাতীয়, এই যে দেখেন রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে আক্রমণ, ঠিক আছে, মাজার ভেঙে দিচ্ছে, বলে দিচ্ছে যে তোমার এগুলা কিছুই থাকবে না, শহীদ মিনারে গরু চড়ায় দিচ্ছে, আপনি এগুলা নিয়ে ব্যস্ত থাকছেন, আমি এগুলা নিয়ে ব্যস্ত থাকছি, এ ফাঁকে কিন্তু সে বন্দর দিয়ে দিচ্ছে। তো বিষয়গুলো এরকম। তার পররাষ্ট্রনীতি বলি বা স্থানীয় নীতি বলি, যেটা দেশের অভ্যন্তরীণ নীতি বলি, এটা এই জায়গায় পৌঁছাছে যে টোটাল এনার্কি করে সে টোটাল ক্যাপিটালিজম, টোটাল জঙ্গিবাদকে সে প্রতিষ্ঠিত করবে। এটা একটা। আরেকটা আপনি বললেন যে মুক্তিযুদ্ধের প্রতি তার বৈরিতা। সে এসেছে মুক্তিযুদ্ধের বৈরী শক্তির হাত ধরে, সে এসেছে কিশোর গ্যাংয়ের হাত ধরে, সে এসেছে জঙ্গিদের হাত ধরে, সে এসেছে আইএসআই এর সাথে সমঝোতার মাধ্যমে। সে কি কারণে তাদের বিরোধিতা করবে বলেন তো? আমরা কেন আশা করি যে সে মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখবে, মুক্তিযুদ্ধকে ধারণ করবে? সে তো এসেছেই এই জিনিসের সাথে সমঝোতা করে যে সে মুক্তিযুদ্ধের সকল কিছু বিনষ্ট করে দিবে। এবং পয়েন্ট টু বি নোটেড, আরেকটা বিষয়, যখনই কালার রেভলিউশন হয় প্রতিটা দেশে, আমরা লাস্ট দেখেছি ইউক্রেনে, কালার রেভলিউশনের পর পরে ইউক্রেনের সংস্কৃতি, ভাষা, তাদের যে ঐতিহ্য, তাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা যে নাৎসিদের বিরুদ্ধে লড়েছে, এই ধরনের প্রত্যেকটা স্মারক, প্রত্যেকটা চিহ্ন কালার রেভলিউশনের পরে কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতে ধ্বংস করা হয়েছে। একটা জাতি যখন তার পরিচয় নিয়ে সংশয়ে থাকে, সে কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারে না। জাতীয়তাবোধের জায়গাটা যখন ভেঙে দেওয়া হয়, সে ঐক্যবদ্ধ হতে পারে না। এখন আমাদের প্রজন্ম কিন্তু সংশয়, আমি কি বাঙালি, আমি কি বাংলাদেশি, আমি কি বাঙালি মুসলমান, এই যে একটা সংশয়, এটা কিন্তু আমাদের ছিল না। আমরা জানি যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এবং মুক্তিযুদ্ধ আমাদের এক ও অনন্য জায়গা যেখানে আমরা একীভূত Right. হচ্ছি। এখন কিন্তু আমরা বলছি যে আমি কি ধর্ম দিয়ে এক, আমি কি আমার ভাষা দিয়ে এক, এই জায়গাগুলোতে সংশয় ঢুকিয়ে দেওয়া, এটা থাকে হচ্ছে কালার রেভলিউশনের একটা কাজ। সেই কাজটা কিন্তু ইউনূস করছে। আপনি যদি লাস্ট একটা জিনিস প্রজেক্ট দেখেন, টাকা, আমরা যদি পাড়ার লটারির টিকিটও ছাপানোর থেকে সুন্দর হয়। আমি নিজে ব্যাংকার, আমি ব্যাংকগুলোর থেকে শুনতে পাচ্ছি এটিএম টাকা নিচ্ছে না, সে দিতে পারছে না এটিএম সেই টাকাটা। কিন্তু এই হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু আমরা কি করেছি, এবং ইয়ের পিছনে, টাকার পিছনে আমরা যে স্লোগান লিখেছি, হ্যাঁ, সেখানে বানান পর্যন্ত ভুল। আমরা বলছি আবার এটা গ্রাফিতি থেকে উঠিয়ে নিয়ে এসেছি। গ্রাফিতি তো এরকমই হয়, গ্রাফিতি কাঁচের হাতের হয়। তো গ্রাফিতির থেকে উঠিয়ে এনে উনি আমাদের টাকা পর্যন্ত ধ্বংস করে দিচ্ছেন। উনি এই টাকা ছাপানোর জন্য আবার আপনার নতুন মেশিন কিনে সেখানে আপনার বাণিজ্য করেছে, দুর্নীতি করেছে। আবার বাণিজ্য তো প্রত্যেকটা জায়গাতেই করেছে। পাঠ্যপুস্তকের অবস্থা দেখেন, পাঠ্যপুস্তকের ওখানেও তারা বাণিজ্য করেছে। সে এসেছে বাণিজ্য করার জন্য, সে বাণিজ্যের লোক। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই একজন প্রতিনিধি, যারা 200 বছর আগে একটা দোকান করবে বলে বাংলাদেশে, মানে ভারতীয় উপমহাদেশে এসে 200 বছর শাসন করে গিয়েছে, সে সেরকম ভাবে ঢুকেছে। সে বাণিজ্য করাটাই তার একমাত্র লক্ষ্য। সে গ্রামীণ ওয়ালেট থেকে শুরু করে, গ্রামীণের আদম থেকে শুরু করে, তার কর্মকূপ থেকে শুরু করে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবকিছু করেছে। আর শুধু বাংলাদেশের নাম গ্রামীণ দেশ রেখে দেওয়ার বাকি আছে। ঠিক আছে, আমরা মনে হয় ইকবাল ভাইয়ের কাছে যেতে পারি। পলাশ একটু ধন্যবাদ লোচন আপা। না, ইকবাল ভাই, আমরা আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে এই ডক্টর ইউনূসের যে সরকার, তার কথিত সুশীল সমাজের প্রতিনিধি, যার সাথে দীর্ঘদিনের তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, তাদেরকে তিনি তার সভাসদে জায়গা দিয়েছেন। এখন এই সুশীল সমাজের প্রতিনিধিদেরকে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে, মানে তাদের সারা জীবনই আমরা দেখে এসেছি যে তারা গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা মানে ব্যাপারে কথা বলতে বলতে আপনার মুখে ফেনা তুলে ফেলতো তারা। কিন্তু এই 10 মাসের শাসনে মানুষজনের মত প্রকাশের স্বাধীনতা যেমন ক্ষুণ্ণ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে এই দেশে গণমাধ্যমের স্বাধীনতাকে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে ধ্বংস করা হচ্ছে। কোন মিডিয়া হাউস প্রকাশ্যে কথা বলতে পারছে না। তো বাংলাদেশে বর্তমানে মিডিয়া বা এই গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে
আপনি আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণটা একটু বলবেন প্লিজ। ধন্যবাদ পলাশ এখন আপা সুন্দর কথা বলেছে। ওনার সম্বন্ধে কথা বলতে গেলে আসলে আমার কাছে একটু ঘৃণা লাগে। উনি কে? কেন এই ইউনূসকে নিয়ে আমরা কথা বলবো? উনি বাংলাদেশের জন্য কি করেছে? সেই ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার উনার কি ভূমিকা ছিল? উনি তো দেশকে একটি যেকোনো পলিটিক্যাল পার্টি ইলেকশনে যদি উইন হয়, আসার পরে তারা তাদেরভাবে তাদের অনুযায়ী তারা দেশ পরিচালনার চেষ্টা করে। উনি তো দেশ পরিচালনার চেষ্টা করতেছে না। উনি দেশের সবকিছু চেঞ্জ করতে চাইতেছে। জাতীয় সংগীত, সংবিধান, আমাদের বাংলাদেশের ম্যাপও উনি সংবিধান। আমার মনে হয় ভাষাকে উনি চেঞ্জ করার চেষ্টায় আছেন। যেহেতু উনি পাকিস্তানের প্রেতাত্মার, উনি পাকিস্তানের ভাষাকে দিয়ে বাংলাদেশ চালানোর চেষ্টা করতেছে। আজকে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা বিনা কারণে ৩,০০০ সাংবাদিক ভাইয়েরা মিথ্যা মামলায় জর্জরিত রয়েছেন। সাংবাদিক ভাইয়েরা যিনি কলমে সত্য কথা লেখে তাদেরকে স্তব্ধ করে দিয়েছেন। কোনো টিভিতে কি দেখেন আপনারা যে কোনো টিভিতে ইউনূস বিরোধী বা সরকার বিরোধী ২-১ টি কথা আছে? আওয়ামী লীগের পিরিয়ডে কোথায় সে আপনাদের সুশীল সমাজ, কোথায় তারা আমাদের মহাজনরা যে আওয়ামী লীগের বিরুদ্ধে টক শোতে কত কিছুই বলতেন, বা এই শেখ হাসিনা এত কোটি টাকা নষ্ট করছে, বালিশ কিনে এত টাকা নষ্ট করছে, আজকে তো দেখি না তাদেরকে। সাংবাদিকরা কোথায়? সাংবাদিকরা আছে? সাংবাদিক তো নাই। আপনি দেখছেন যে সাংবাদিক তো উনার সাথেও নাই। যেটা দেখলাম যে উনি যখন লন্ডন আসছে, এয়ারপোর্টে উনাকে রিসিভ করতে গেছেন হাই কমিশনার, একটা সাংবাদিক উনার ছবি উঠাবে, সেই লোকটা নাই। উনার ডাস্টবিন সচিব, শফিক উনি শফিক শফিক হ্যাঁ, প্রেস ছবি, সেক্রেটারি। ওনার টেলিফোন দিয়ে ওনার ছবিটা তুলে নিচ্ছে, তুলতেছে। তাহলে সাংবাদিকের ভাইদের যে একটা স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে, সাংবাদিকরা সত্য কথা লিখবে, তাদের তো কোনো লেখার কোনো জায়গা নেই। তারা তো কথা বলতে পারতেছে না। তারা এখন ওই না লেখার থেকে না লিখে তারা চিপে বসে আছেন। বাংলাদেশকে যে হুমড়ে ঝুমড়ে একদম মুচড়ে করে দিচ্ছে। কোথাও কি সাংবাদিক ভাইয়েরা কিছু লিখতে পারে? কিছু বলতে পারে? বলার ক্ষমতা নাই, লেখার ক্ষমতা নাই। এই টিভি চ্যানেলে যদি কিছু বলে, সেই টিভি চ্যানেল তাকে বন্ধ করে দিবে। এই ইউনূসগণ তো তাদের একটা এখন ভালো ব্যবসা চলতেছে, মামলা। মামলায় ব্যবসায় তাদের লস নাই। আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব, আপনি কোনো আওয়ামী লীগের সমর্থক, আপনার বিরুদ্ধে একটা মামলা দিব, পুলিশকে দিব, ধরে নিয়ে আসবো। ৫ লাখ আপনি পাবেন, ৫ লাখ সরি ওই কিশোরগণরা পাবেন। বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনি দেশে যাওয়ার পরে আজকে কুরবানি ঈদ গেল, প্রতি কুরবানি ঈদে মানুষের ভিতরে একটা আনন্দ থাকে। গরু কিনে, হাসাহাসি করে, কার থেকে কত দাম দিয়ে গরু কিনে। এটা এই বছর কি আপনি দেখতে পাচ্ছেন সাধারণ পাবলিক কুরবানির গরু কিনে কোনো আনন্দর ঈদ করতে পারছে? আর সাংবাদিক ভাইয়েরা যেভাবে এখন বাংলাদেশের লিখবেন, লেখার তাদের কোনো নাই। সাংবাদিকদের ভাইদের উপরে যে নির্যাতন, জুলুম, মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করতেছে এবং সাংবাদিক ভাইদেরকে বিনা দোষে তাদেরকে মেরে ফেলতেছে, গুম করতেছে। এটা অনেক দুঃখজনক। সাংবাদিক ভাইদের লেখার কোনো জায়গা আমি বাংলাদেশে এই অবস্থায় লিখতে পারতেছে না বা লিখতে পারবেও না। এমন একটি সাংবাদিক ভাই নাই যে উনি ২ টি কথা বা এখন একমাত্র যে জয়যাত্রা যেমন অনলাইন একটা টিভি খুলে আমাদের কথা বলার একটা সাহস বা আমাদের কথা বলার একটা জায়গা করে দিয়েছেন। আমাদেরকে এমনি করে অনলাইন করে এই ইউনূসের বিরুদ্ধে ইউনূসের যত অপকর্ম করতেছে এগুলিকে তুলে ধরতে হবে। সাধারণ পাবলিকের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। গ্রামের মানুষ তো টিভি বা অনলাইনে অনেকে বুঝে না। আবার যে কথাটা বলতেছেন যে গ্রামের মানুষ নিরীহ মানুষ। তাদেরকে বুঝায় একটা, করে আরেকটা। দেখায় একটা, করে আরেকটা। এই ইউনূসগণ যদি বাংলাদেশে বেশি দিন থাকে তো বাংলার আফগানিস্তান হতে সময় লাগবে না। তারা ওই বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তানের মতো করার জন্য পাকিস্তানের শক্তি নিয়ে কিন্তু আপনার ইউনূস সরকার দেশ পলাশ, পরিচালনা ইকবাল ভাইয়ের করতেছে। কথার সাথে আমি একটু যোগ করি যে উনি জি। সাংবাদিকদের কথা বললেন যে আপনি যদি একটা পরিসংখ্যান দেখেন, এটা কিন্তু এই নিয়ন্ত্রিত যে মিডিয়া, সেখানে যে তথ্য এসেছে সেই পরিসংখ্যানটা যদি দেখেন, ২৯২ জন জার্নালিস্টকে বিভিন্ন ধরনের চার্জে অভিযুক্ত করা হয়েছে। এটা মার্ডার হতে পারে, অ্যাটেম্প্ট টু মার্ডার হতে পারে, তারপরে মানবতা বিরোধী অপরাধ আমরা যে একটা বলছি সেটা আছে। ১৬৭ জন জার্নালিস্টকে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড যেটা সেটা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে। ২০৬ জার্নালিস্টকে নানা ধরনের ভায়োলেন্সের শিকার হতে হয়েছে এবং ৮৫ জন সিনিয়র জার্নালিস্ট ফিন্যান্সিয়ালি হ্যারাস, তাদের কিন্তু ব্যাংক-ট্যাঙ্ক এগুলো জব্দ করা হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট এবং ২৯ জন যে লিডারশিপ পজিশনে ছিলেন, এরা বিভিন্ন ধরনের মামলায় জেলে আছেন কিন্তু। এবং ফারজানা রূপার অবস্থা তো আপনি জানেন।
শাকিল সাহেবের অবস্থা জানেন, শ্যামল বাবু, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এদের অবস্থা জানেন। তো সাংবাদিকদের অবস্থা হচ্ছে গিয়ে এই। তো এই মুহূর্তে আমরা সাংবাদিকদের কাছ থেকে সত্যিকার অর্থে কি আশা করতে পারি? তাদেরও তো জানার মায়া আছে এবং মিডিয়া হাউসগুলা প্রায় 20টা বা 22টার মতন মিডিয়া হাউস কিন্তু এই কিশোর গ্যাং এর নেতৃত্বে জামাত শিবির কিন্তু দখল করে নিয়েছে। আপনি বিভিন্ন রকমের ভিডিও ফুটেজ দেখবেন যে সাংবাদিক, আমরা তথাকথিত সাংবাদিক যারা ওই যে আমরা আগে লাইভ নিউজ দিত, তারা যখন লাইভ নিউজ করতে যাচ্ছে একটা বৃষ্টির সংবাদ দিবে, সেটাও সে ঠিক মতো বলতে পারছে না যে বৃষ্টি কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে, কারণ তার কোনো প্রশিক্ষণ নাই, তাকে সেখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে কি সাংবাদিকদের সামগ্রিক অবস্থা। কিন্তু আমরা তাদের অবস্থাটা ফিল করি, আমরা তাদের সাথে ফিল করছি এবং আমরা কিন্তু অনবরত বলছি যে প্রেসের যে ফ্রিডম সেটা কিন্তু এইভাবে টুটি চেপে ধরা হয়েছে ইউনূস গংয়ের মাধ্যমে, জঙ্গি বন্ধু ইউনূসের মাধ্যমে এবং তার সহকারী কিশোর গ্যাংয়ের মাধ্যমে মব লেলিয়ে দেওয়া হয়েছে। এবং মবের মাধ্যমে গত 10 মাসে মব লিঞ্চিং এর মাধ্যমে 172 জনকে মারা হয়েছে। এটা কিন্তু নিয়ন্ত্রিত মিডিয়াতে আসা খবর। এটা নিয়ন্ত্রিত মিডিয়ার বাইরে কত কিছু হয়েছে এটা কিন্তু আমরা জানছি না। ধন্যবাদ আপা। ইকবাল ভাই, আপনি আর কিছু যোগ করবেন? না, থ্যাংক ইউ আপা, না, সুন্দর আমি কথা আমার বলেছেন যে না আমার 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 হচ্ছে প্রশ্নটার মূল কারণটা ছিল আপা, যে দেখেন হচ্ছে আসলেই মানে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে যাদের কাছে এবং বাংলাদেশিদের একটা অংশ কিন্তু মানুষজন আসলেই বিশ্বাস করতো যে এই মানুষগুলো এত সুন্দর কথা বলে, বিদেশে কনফারেন্সে যায়, খুব সুন্দর করে ইংলিশে কথা বলে, তারা মত প্রকাশ স্বাধীনতার কথা বলে, কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে, কারণ তারা যারা তাদের যে পেশা, যেমন আমি ব্যাংকার ছিলাম, আমার পেশা, আমি একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমার কথা দিয়ে কিন্তু মানুষকে আমার 50% কি করতে হবে, স্যাটিসফাই করে ফেলতে হবে। মোটিভেট তারা করতে হবে। এনজিও রাইট, ব্যবসায়ী, রাইট। মোটিভেট করতে হবে। তারা এনজিও ব্যবসায়ী, তাদের ওই কথার উপরে ফান্ড আসে, তারা ব্যবসা করে, তাদের সুন্দর কথাটাই তাদের একটা অ্যাসেট। তো এই সুন্দর কথা থেকে কিন্তু মুগ্ধ হওয়ার কিছু নাই। কথার সাথে যদি কাজের সমন্বয় না হয়, সেই কাজ এবং কথাকে কিন্তু তখন আমাদের আলাদা দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে হবে যে কি কথা বলেছে এবং সে কাজটা কি করেছে। সে বলেছে দেশের সবাইকে বলেছে আপনারা মন খুলে সমালোচনা করেন, কিন্তু ওই যে বিশেষ শর্ত প্রযোজ্য নিচে যে লেখা থাকে সেটা কিন্তু বলে নাই যে সমালোচনা করলে করে ধরে লওয়া যাবে। আমি আপনার সাথে একটা অ্যাড করতে চাই। গতকাল একটা প্রেস বিজ্ঞপ্তি দেখলাম যে এই ডাস্টবিন ইউনূস এবং তারেক জিয়া কি কথা বলেছে। আপনারা হয়তো প্রেস বিজ্ঞপ্তিটা দেখছেন বা আপনাদের জয়যাত্রা থেকে আমি একটা অনুষ্ঠান মধ্যে দেখছি। প্রেস বিজ্ঞপ্তি কিন্তু আগে থেকে লেখছে, বলছে 7টা প্রশ্ন করতে পারবেন, 7টার বেশি কোনো প্রশ্ন করা যাবে না। যখন সাংবাদিকরা 2-3 জন একসাথে কথা বলে কিভাবে উনি ব্যবহার, কি ধমকটা দিচ্ছেন। এবং যে কথা কালকে শুনলাম যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় নিয়ম আছে যে উপদেষ্টা কথা বলবে, রাজনৈতিক কথা বলবে, তার একজন পিএস থাকে, তার একজন প্রেস সচিব থাকে, তারা কিন্তু ব্রিফিংগুলি দেয়। কিন্তু কালকে কিন্তু ব্রিফিংগুলো আগে থেকে মুখস্থ করে নিয়ে আসছে আবির খুসরো বলতেছে, এবং প্রতিরক্ষা উপদেষ্টা উনি বলতেছে। তো প্রেস সচিবের কাজটা কি? সাংবাদিকদের প্রেস সচিবের কাজটা কি? পৃথিবীর কোথায় কোন দেশে আপনারা দেখছেন যে প্রেস সচিবকে বাদ দিয়ে প্রতিরক্ষার উপদেষ্টা সব কথাগুলি বলতেছে? প্রতিরক্ষা তো বাংলাদেশ কিভাবে রক্ষা করবে, ওনার বডিগার্ড কিভাবে, দেশ কিভাবে রক্ষা হবে, এই ব্যাপারে জ্ঞান দিবে। উনি না দিয়ে উনি প্রেস যে 7টা প্রশ্নের বেশি উত্তর দেওয়া যাবে না। এবং ওই আমাদের স্যার আসিফ দেখলাম যে একটা সাক্ষাৎকারে দিছে যে উনাকে তো কেউ রিসিভ করতে যায় নাই, উনি গেল, উনি রিসিভটা পছন্দ করে না। ওনাদের যে কথা, এত মিথ্যা কথা সাজানো গুজনো মানুষের সামনে, এখন কি মানুষই বোকা? না, এটা খুব ইন্টারেস্টিং বিষয় ইকবাল ভাই যেটা বলছিলেন, যে ওনারা বলতেছে হচ্ছে উনি বিলাসিতা পছন্দ করে না বা হচ্ছে আপনার এরকম প্রোটোকল পছন্দ করে না, কিন্তু আপনি দেখেন ওই একটা ছবি পাওয়ার পরে এই ছবি ধরে নিয়ে যে দাঁড়াইছে, এই ছবি আর ছাড়ে নাই। আর বিলাসিতা পছন্দ করে না, কিন্তু তার হোটেলের ভাড়া 10 লাখ টাকা নিচে হোটেলে থাকে না। সো এই দ্বিচারিতা মানুষজনের কাছে প্রতিনিয়ত হচ্ছে সামনে আসছে। কিন্তু যে জিনিসটা বললাম যে এই গণমাধ্যমটাকে এত নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়েছে, আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা এক্সটার্নাল বাইরে থেকে যে মিডিয়াগুলো কাজ করছে তাদের পক্ষ ছাড়া সাধারণ মানুষজনের কাছে কিন্তু এই প্রকৃত তথ্য অনেকাংশে যাচ্ছে না। আমরা ফিরবো লোচনাপার কাছে। লোচনাপা, এটা নিয়ে আপনি অনেকবার কথা বলেন, বাট আবার হচ্ছে আমি আপনার কাছে আসলে জানতে চাই, এই বর্তমান এই অবৈধ ইউনূস সরকার বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আপনার হচ্ছে রাজনৈতিক কাঠামো বলি, সাংস্কৃতিক কাঠামো সবচেয়ে ধ্বংস করছে, কিন্তু এর সবচেয়ে আপনার বাজে ভাবে যাদেরকে এফেক্ট করছে সেটা হচ্ছে আমাদের নারী সমাজ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রতিনিয়ত মব আপনার হচ্ছে রাস্তাঘাটে নারীদের হেনস্থা করছে, যাদেরকে হেনস্থা করছে সাময়িকভাবে
আপনার জনমতের কারণে হলেও বা মানুষজনের হচ্ছে প্রতিবাদের কারণে হলেও তাদেরকে গ্রেফতার করা হলেও যখন তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে ফুলের মালা দিয়ে, তাদেরকে হচ্ছে আপনার কি বলা হচ্ছে আপনার বিজয়ী হিসেবে সামনে নিয়ে আসছে। তো এই 10 মাসে এই যে নারীদের প্রতি যে আপনার তীব্র আক্রমণাত্মকমূলক ব্যবহার এবং সিস্টেমেটিক যে অপারেশনটা চালানো হচ্ছে, এই বিষয়ে হচ্ছে আপু আমাদের একটু হচ্ছে বলেন, কারণ এই জিনিসটা বারবার আসলে হচ্ছে আমাদের বলা দরকার। নারীদের প্রতি যেটা হচ্ছে পলাশ, আমি মনে করি এটা, আমার কাছে মনে হচ্ছে যে এটা স্বাভাবিক। কারণ যারা এসেছে জঙ্গিবন্ধু ইউনূসের হাত ধরে, এগুলা তাদের এজেন্ডাই ছিল। এটা আমরা বরাবরই দেখে এসেছি। এটা কিন্তু একদিন দুই দিনের কাজ না। তারা বরাবরই নারীদের বিরুদ্ধে কথা বলেছে। নারী নীতি যখনই কোনো কিছু প্রণয়ন হয়েছে তারা সেটা প্রতিবাদ করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার চেষ্টা করেছেন যে সম্পত্তিতে উত্তরাধিকার বিষয়ে সমান অধিকার প্রতিষ্ঠিত করবেন। এই গোষ্ঠী কিন্তু বারবার প্রধানমন্ত্রীকেও কিন্তু তারা ব্যাহত করেছে, তাকে হুমকি ধামকি এবং নানা রকমের বিষয় আশয় দিয়ে তাকে নিরস্ত্র হতে বাধ্য করেছে আর কি। তো নারীদের প্রতি যেটা হচ্ছে এখন, এগুলা কিন্তু একে অপরের সাথে সংশ্লিষ্ট পলাশ। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির তো একেবারে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এখন আছে। আপনি কোনো জায়গায় কোনো কিছুর সম্মুখীন হলে, সেটা ছিনতাই হোক, রাহাজানি হোক, ডাকাতি হোক, খুন হোক, ধর্ষণ হোক, যেটারই আপনি সম্মুখীন হন না কেন, মব লিঞ্চিংয়ের শিকার হন না কেন, আপনার বিচার পাওয়ার কোনো জায়গা নেই। আপনি যদি আইন আদালতের অবস্থা দেখেন, আপনি দেখবেন যে প্রধান বিচারপতি রিফাত আহমেদকে আমি এখানে বলতে চাই যে আপনি কি করছেন আমি জানি না, পদটা না থাকলেও কি হয় সেটাও আমি জানি না। আদালত প্রাঙ্গণে দেখেন পলাশ, একজন আসামি, তার বিরুদ্ধে হয়তো মামলা হয়েছে, সেটা চলমান আছে, আদালত প্রাঙ্গণে আসলে তাকে হেনস্থা করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, তাকে কিল, ঘুষি, চড় চাপড় সবই দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমরা যেটা বলি, জেলের অভ্যন্তরে কিন্তু হচ্ছে। এই পর্যন্ত 23 জন আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু জেলের অভ্যন্তরে মারা গিয়েছে। আপনি কি একটা বারও শুনেছেন প্রধান বিচারপতি জনগণের স্বার্থে কোনো সুও মোটো বা কোনো কিছু দিয়েছেন? এ পর্যন্ত দেন নাই। এবং আইনজীবীরা পর্যন্ত কিন্তু ৮০ জন আইনজীবী একসাথে কিন্তু আত্মসমর্পণ করেছিলেন। তাদের ৮ জনকে প্রথম দফায় তারা জামিন দিয়েছে। তো বিচার ব্যবস্থার যখন এই অবস্থা থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন এরকম থাকে, পুলিশ বাহিনী বলি আমরা, এখন যাদেরকে একটা পাওয়ার দিয়ে আর্মিকেও মাঠে নামানো হয়েছে তাদের কথা বলি, তারা ম্যাজিস্ট্রেসি যখন পাওয়ার দিয়ে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তারা যখন কার্যকর ভূমিকায় থাকে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তলানিতে থাকে, তার প্রথম শিকার কিন্তু নারী এবং শিশুরা হয়, এবং সেটাই আমরা কিন্তু দেখছি। নারীরা এই কারণে অবিরত কিন্তু নানা রকমের অপারেশনের শিকার হচ্ছে। কারণ আপনি যখন জানবেন আপনি অপরাধ করছেন, কিন্তু এই অপরাধের কোনো সুরাহা হবে না, আপনাকে ধরা হবে না, তখন কিন্তু আপনি এটা খুল্লাম-খুল্লা করতে থাকবেন, এবং সেটাই কিন্তু হচ্ছে। আপনি আসিয়ার কেসটা দেখেন। হ্যাঁ, এই যে আমি বলছি যে শিশুরা এবং নারীরা এটার শিকার হয়, আসিয়ার কেসটা দেখেন। এরকম অনেক শিশু কিন্তু ৫ই আগস্টের পর থেকে, আপনি যদি আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উপাত্ত দেখেন, আপনি দেখবেন যে শুধু জানুয়ারি থেকে মার্চ মাসে কতজন নারী ধর্ষণের শিকার, গণধর্ষণের শিকার, হত্যার শিকার এবং কতজন শিশু এর শিকার হয়েছে। ২০০ জনের বেশি শুধু জানুয়ারি থেকে মার্চ ২০২৫, আপনি যদি এই তথ্যটা নেন। এই তাও পর্যন্ত কিন্তু অনেক, ৪,০০০ নারী হ্যাঁ, আমি কিন্তু আপনাকে দর্শনের। বলছি যে এটা কিন্তু শুধু এই জানুয়ারি থেকে হুম। মার্চ পর্যন্ত, এবং এর মধ্যে কিন্তু সংখ্যালঘুর কথা আমি বলছিই না। সংখ্যালঘুদের অনেক কিছুই তারা সামনে আসতে দিচ্ছে না, এবং সংখ্যালঘুরা নিজেরা এটা তাদের ভয়ের কারণে, নিরাপত্তার কারণে আরো আনে না। তারা নীরবে হয়তো কোনো না কোনো ভাবে নিজেদেরকে রক্ষা করছে। তো এই পরিস্থিতিতে নারী অনবরত এটা শিকার হবে, এবং ইসলামী জঙ্গি গোষ্ঠীর বা মৌলবাদের যখন উত্থান ঘটে, সেখানে নারীরা প্রথম শিকার হবে। এটা খুবই অভিপ্রেত একটা বিষয়, এবং এর মধ্যে কিন্তু দেখেন গত ৬ মাসে, জুলাই থেকে ডিসেম্বর এই অর্থ বছরের সময়ে ১৭ লক্ষ নারী শ্রমিক কিন্তু কাজ হারিয়েছে। ১৭ লক্ষ। যারা মোট আমাদের হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অন্যতম মেজর গার্মেন্টস, স্টেক হোল্ডার যারা, রাইট? মেজর স্টেক হোল্ডার। সেজন্য আমি বলছি যে পলাশ, একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কিন্তু সংশ্লিষ্ট, সংযুক্ত। এটা একটা চেইন ইফেক্ট। এবং যেহেতু দেশে সত্যিকার অর্থে সে ধরনের কোনো প্রশাসন কার্যকর নেই, সরকার কার্যকর নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী কার্যকর নেই, সেই কারণে নারীরা প্রতিনিয়ত এসবের শিকার হবেন, এবং ভবিষ্যতে আরো হবেন যদি তারা রুখে না দাঁড়ান। এটা আমি একেবারে আপনাকে হলফ করে বলে দিতে পারি, ইউ মার্ক মাই ওয়ার্ডস, এবং আপনি আজকের দিন ধরে লিখে নিতে পারেন যে লোচনা পাই কথাটা বলেছিল। এটা আরো বাড়বে, এটাই হবে।
ধন্যবাদ লোচন আপা। আসলে এই জিনিসটা, কারণ আমাদের বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে নারীদের কি ভূমিকা সেটা আমরা জানি, এবং নারীদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটুকু সম্মানের পজিশনে হচ্ছে আপনার স্থান দিয়েছিলেন। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যতগুলো আপনার বলি, আমরা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সময় হচ্ছে একজন স্পিকার পেয়েছি নারী, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি পেয়েছি নারী, আমরা প্রথম মেজর জেনারেল পেয়েছি আর্মিতে নারী, অর্থাৎ নারী ক্ষমতায়নের যে একটা নিদর্শন উনি স্থাপন করেছিলেন, সেটা কিন্তু হচ্ছে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হচ্ছে। কারণ আমরা জানি যে নারীদের হাত ধরে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের উত্তরাধিকার গড়ে ওঠে। আমাদের এই পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রথম এজেন্ডা হিসেবে আসলে হচ্ছে এই নারীদেরকে ঘরের ভিতরে ঢোকানোর এই চেষ্টা নিয়েছে হচ্ছে বঙ্গবন্ধু ইউনূস সরকার। ধন্যবাদ লোচন আপা আপনার চমৎকার বক্তব্যের জন্য। এবার হচ্ছে আমরা আবার হচ্ছে হাসান ইকবাল ভাইয়ের কাছে যাবো। হাসান ইকবাল ভাই, এটা হচ্ছে বিগত কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি, উনি অসুস্থ মানুষ, উনি চিকিৎসার জন্য হচ্ছে আপনার থাইল্যান্ড যাচ্ছিলেন। থাইল্যান্ড যাওয়ার পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যে ওনার এই থাইল্যান্ড যাওয়াকে কেন্দ্র করে এই ইউনুসের যে হচ্ছে আপনার নবগঠিত কিংস পার্টি আছে, তাদের তরফ থেকে হচ্ছে একটা সাজানো আন্দোলন করা হলো। যে আন্দোলনে হচ্ছে আমরা দেখতে পেলাম যে হচ্ছে আপনার সিটি কর্পোরেশন থেকে খাবার গেল, আপনার হচ্ছে বাতাস গেল, ঠান্ডা পানি গেল, এবং একটা সাজানো আন্দোলন করার মাধ্যমে হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমকে হচ্ছে নিষিদ্ধ করা হলো। এবং আমরা তৎকালীন সময় হচ্ছে আমাদের বিভিন্ন উপদেষ্টাকে নানা রকম আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখেছি এমন একজন ব্যক্তির বিরুদ্ধে, যিনি সর্বজন শ্রদ্ধেয় বলা যায়, যিনি 8 বারের হচ্ছে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার থেকে হচ্ছে রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছেন। সেই মানুষটি কিন্তু অনেকটা ঘোষণা দিয়ে গ্রেফতারের ঝুঁকি মাথা নিয়েই দেশে ফিরে এসেছেন। কিন্তু এই যে আপনার হচ্ছে সার্বিক বিষয়টা, যে প্রতিটা বিষয়কে হচ্ছে রাজনৈতিককরণ, এই মহামান্য রাষ্ট্রপতির বিদেশ যাত্রা ইস্যুটাকে নিয়ে যদি হচ্ছে আপনি একটু ব্যাখ্যা করেন আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে। যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সাবেক, উনি একজন সাদাসিধা মানুষ। হয়তো অনেকে ওনার সাথে যে কথা বলছেন আপনি হয়তো চিনেন বা জানেন। ওই আপার কথার সাথে আমি একটা আর কি কথা আর কি অ্যাড করতে চাই, যে আইন শাসন আমরা কিভাবে চাবো? কারণ যে দেশের প্রধান বিচারকের সাইন জাল করে দেশ পরিচালনা করতে পারে, সে দেশে তো আইন বলতে কোনো কথা কিছু থাকতে পারে না। যে প্রধান বিচারককে জেলে রেখে বা আটকায় রেখে তার সাইন জাল করে সে বাংলাদেশের দায়িত্বভার নিয়েছেন। সে দেশে আইন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি যাওয়ার আগে গণমিছিল, তাকে গ্রেপ্তার করা হলো না কেন? 4 জনকে কিন্তু এয়ারপোর্ট থেকে বরখাস্ত করা হয়েছে। যে 4 জনকে বরখাস্ত করা হয়েছে। এই মহামান্য রাষ্ট্রপতি উনি দেশের বাইরে গেলেন, উনি চিকিৎসা নিয়ে আবার দেশে কয়েকদিন আগে ফেরত এসেছেন, এবং ইমিগ্রেশন দিয়ে উনি প্রোটোকল না নিয়ে কিন্তু উনি আবার ঘরে গেছেন। উনি কিন্তু, ওনাকে কেন হেস্তনেস্ত করা হয়েছে কিছুদিন পূর্বে ফেসবুকে বা অনলাইনে আমরা জানতে পারছিলাম যে মাননীয় গণতন্ত্রের মানুষ কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি না আসেন, তো উনাকে হয়তো আওয়ামী লীগের দায়িত্ব দিতে পারেন। এইটার উপরে ভিত্তি করে কিন্তু এই যে ইউনুসগণ এবং এই কিশোরগঞ্জ যারা আছে, তারা একটা প্রতিবাদ, যমুনা ঘেরাও এবং ওনাকে গ্রেপ্তার করার জন্য এই মিছিল মিটিং করছে। এবং আপনারা দেখছেন যে বাংলাদেশে মিছিল মিটিং করে তাদেরকে, যে কথা আপনি বললেন, ঠান্ডা বাতাস, তাদেরকে খাওয়া দাওয়া, আর যমুনা যদি অন্য ছাত্ররা যে মিছিল করতে গেছে তাদেরকে কিভাবে লাঠি পিঠা করেছিল। তা আমি এই কথা না, যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি উনি দেশে ফিরেছেন, উনি একজন সহজ সরল মানুষ, 6 বারে সংসদ নির্বাচিত হয়েছেন। ওনাকে হ্যাস্তন্যস্ত করে তারা কতগুলি মিটিং মিছিল করেছেন। ওনাকে দেশের বাইরে থেকে ওনাকে ইন্টারপোলে আনার জন্য তারা আইন পাশ করার চেষ্টা করছে। উনি যে পালিয়ে যান নাই, ওনার নামে কোনো গ্রেপ্তার পরোয়ানা ছিল না। তারপরে কিন্তু ওনাকে অনেক রকম সাফারি হইতে হয়েছে। এই ডক্টর ইউনুসগণের যে লোকগুলি আছে, তারা কিন্তু দেশের ভালো লোকের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে। আপনি গত আগস্টের থেকে কয়েক হাজার, যে কথা আগে বলছিলাম যে সাংবাদিক কর্মীরা তো গ্রেপ্তার করেছে। তারপরে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এর কথা আপনি যে বললেন, এরপর সরকারের নির্বাহী আদেশের অনলাইন বা অফলাইন আওয়ামী লীগের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বিচার শেষ না হতে পর্যন্ত আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না, কেউ তাদেরকে পক্ষে কিছু লিখতে পারবেন না। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু উনি আওয়ামী লীগের
গত 5 বছর আগে থেকে কিন্তু উনি দলীয় কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিল না। না, উনি আগে থেকে উনি তো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে নির্বাচন আসলে হওয়ার পর হচ্ছে থেকে দলীয় কারণে ছিল না। তারপরে কেন উনার উপরে এত রকম জুলুম, মিথ্যা, উনাকে গ্রেপ্তার করার জন্য একটি দেশের রাষ্ট্রপতিকে এইভাবে করে? ইউনূসগণ চাচ্ছে দেশের সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে একটি অরাজকতা সৃষ্টি করে, দেশের মধ্যে একটি গৃহযুদ্ধের সৃষ্টি করে এই ধরনের কার্যক্রম ওরা পরিচালনার জন্য কাজ করতেছে। তা আমি মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করি। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম ঘোষণা করেছে আগামী জুন থেকে, এটাকে আমরা সফল করার জন্য আমরা প্রবাসে যারা আছি আপনাদের মাধ্যমে আমরা চাবো এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা এই ইউনূসগণ সরকারকে বিদায় করব। ধন্যবাদ ইকবাল ভাই। আপনার যেমনটা বলছিলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে হচ্ছে আপনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একই সাথে যেটা খুবই আপনার আওয়ামী লীগকে শুধুমাত্র রাজনীতি নিষিদ্ধ করা না, বরঞ্চ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য এবং দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমরা একটা হচ্ছে সাজানো ক্যাঙ্গারু ট্রায়াল একটা কোর্টের মাধ্যমে দেখতে পাচ্ছি যে হচ্ছে যে আপনার এই কথিত গণহত্যার বিচারের নামে হচ্ছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ থেকে অভিযুক্ত করে একটা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ট্রাইব্যুনালের বিষয় হচ্ছে আলোচনা আপনি একটু হচ্ছে বলেন, কারণ মানে তারা নিজেরাই বাদী। এটা তো পুরো একটা কমেডি, এটা নিয়ে বলার কি আছে? আপনি দেখেন যে আপনি দেখেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জঙ্গিরা মিছিল করে যায় প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করেছে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে। এইখানে আর নতুন করে বলার কি আছে? দেখেন এখানে তো অ্যাটর্নি পদে যারা ছিল, জেনারেল পদে ছিল, না পা একটু বলতে হবে, কিন্তু মানুষজন কিন্তু হচ্ছে জানে কম, বুঝছেন? আমাদের কাছে যেহেতু হচ্ছে আমরা কথা বলি, মানুষজন বুঝতে পারে না। মানুষজন অনেকেই মনে করে আচ্ছা ঠিক আছে বিচার হচ্ছে কি হয় আমরা দেখি, কিন্তু এই পুরো জিনিসটা যে নাটক এটা বলা দরকার। 2010-এ দেখেন মানবতা বিরোধী যে যুদ্ধাপরাধীরা ছিল তাদের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে মনে করেন যে আজহারের যে আইনজীবী বা মনে করেন গোলাম আজমের যে আইনজীবী, কথার কথা, সে তাজুলকে এনে আপনি চিফ প্রসিকিউটর বানিয়েছেন। তো এটা তো একটা টোটালি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তাই না? এই সাধারণ জিনিসটা যদি আমরা না বুঝি এবং তারপরে আমরা ভাবি যে এদের কাছ থেকে আমরা সুন্দর বিচার পাবো, সবকিছু ঠিক হবে, তারা নিজেরা প্রত্যেকটা জায়গায় বলছে আমরা মেট্রো রেল পুড়িয়েছি, আমরা সেতু ভবনে আগুন দিয়েছি, আমরা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র করেছি, এই দেখেন আমার ভিডিও, এই দেখেন আমার ভিডিও। তারা কৃতিত্ব নিচ্ছে, তারা ক্লেম করছে। সেখানে আমরা সেখানে বলছি যে মেট্রো রেল বলি, টিভি বলি, এগুলো সবকিছুতে নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙচুর করেছে, এটা নাকি তাদের কাছে রেকর্ড আছে। তো এই যে বিষয়গুলা, হ্যাঁ, এবং অন্যান্য যেসব আসামিদেরকে আমরা বলছি যে শেখ হাসিনারা আসামি বা অন্যান্যরা আসামি, এদের উকিল নিয়োগ করা হয়েছে শিশির মনিরকে। আপনি শিশির মনিরকে চিনেন, সবাই শিশির মনিরকে চিনে। এইখানে আমি কি মন্তব্যটা করবো বলেন? এই যে বিচার ব্যবস্থাকে এভাবে কুক্ষিগত করে রেখেছে, তারপরে দণ্ডিত রাজাকার, শীর্ষ সন্ত্রাসী, দাগী আসামি, এদের সবাইকে ছেড়ে দিয়েছে। পুলিশের নিজস্ব ভাষ্য মতে 200 জঙ্গি বের হয়ে গেছে, তার মধ্যে তারা মাত্র 9 জন না 10 জনকে গ্রেফতার করতে পেরেছে। 450 থানা লুট হয়েছে, 6000-এর উপরে অস্ত্র লুট হয়েছে, সেগুলো তারা এখনো করতে পারে নাই, তারা এখনো এগুলা নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে নাই, তারা এগুলা কোনোটা খুঁজে বের করতে পারে নাই। এবং ট্রাইব্যুনালের প্রথম মামলায় দেখেন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ দায়ের করা হয়েছে, তারপরে এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও তারা আসামি করেছে। এবং শুনানিতে অংশ নিয়েছে দেখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সে বলছে এই বিচার শুধু অতীতের প্রতিশোধ নয়, বরং এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা ভবিষ্যতের জন্য? যে বাংলাদেশের পক্ষে থাকবে তাকেই আমরা এভাবে শেষ করে ফেলবো, এটাই তো প্রতিজ্ঞা নাকি? হ্যাঁ। এবং জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে এটা তো সম্পূর্ণভাবে বায়াসড একটা রিপোর্ট। তারা বলছে 1400 মানুষকে হত্যা করেছে, তারা ঠিকমতো লিস্ট দিতে পারে না আজ পর্যন্ত, সেটা গিয়ে পরে 800-তে ঠেকেছে। এবং তারা বলতেছে 25,000 হাজার মানুষ আহত হয়েছে, জুলাই যোদ্ধা পঙ্গু হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এদের লিস্ট দিতে পারে না, এদের পোস্টমর্টেম রিপোর্ট দিতে পারে না, এদের সুরতাহালের রিপোর্ট দিতে পারে না, কে কোথায় মারা গিয়েছে, কার বাপ মা কি কিছু জানা যায় না। সবাইকে সেঙ্গারচর থেকে আসছে, তাদের কোনো রকমের জন্ম নিবন্ধন টিবন্ধন কিছু নেই। আমার বাচ্চা আপনার বাচ্চা মারা গেলে আমরা আজকে যাই বলবো না যে আমার বাচ্চা কই, আমার এটা রিপোর্ট কই, এটা বিচার হচ্ছে না কেন? কোনো বিচারের কোন রকম প্রক্রিয়া দেখি না। কিছু জুলাই যোদ্ধা আবার হসপিটাল দখল করে বসে আছে 2টা।
না শোক আবার হসপিটাল। জুলাই যোদ্ধা তো জুলাই জুলাই যোদ্ধারা কিন্তু অনেক আবার ফেরতও এসেছে, তাই না? তো এই যে অবস্থা, যে আন্দোলনকারীদের বলি বা অ্যানার্কিস্টদের হাতে যারা নিহত হয়েছে তার অধিকাংশ কিন্তু দেখেন গা আওয়ামী লীগের নেতাকর্মী, ঠিক আছে? সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী, তাদের নিজেদের নেতাকর্মী, তাদের নিজেদের নেতাকর্মী বলতে শিবিরের নেতাকর্মী আমি বুঝাচ্ছি, তারা কিন্তু নাই। এবং আপনি দেখেন, পয়েন্ট টু বি নোটেড, যে 17 জুলাই তারা যে গুজব তৈরি করেছে যে ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে গণহত্যা হচ্ছে, মেয়েদেরকে আটকে রাখা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির একটি মানুষও কিন্তু, একজন ছাত্রও একটি কিন্তু মানুষও মারা যায় নাই, যায়নি, মারা গিয়েছে পরে তারা Right. 8ই আগস্টের তারা পরে নিজেরা হত্যা করেছে। নিজেরা হত্যা করেছে। সাম্প্রতিকভাবে তারা হত্যা করলো সাম্যকে। তো এই যে Right. 16ই জুলাই থেকে আজ অবধি যেসব হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, এদের সাথে যেসব তথাকথিত সমন্বয়ক, টোকাই, শিবির, জঙ্গি যারা জড়িত, তারা তো দায় স্বীকার করতেছে, কিন্তু তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি দায় মুক্তি। এবং ফৌজদারি অপরাধের যে দায় মুক্তি হয় না, এটা আমরা কিন্তু কোনোভাবেই কখনো উচ্চারণ করি না। এই তো পুলিশ প্রথমে তো মনে করেন যে যখন এনার্কি চলতেছে, পুলিশ তো পুলিশের কাজ করছে। পুলিশ প্রথমে সতর্কবার্তা দিয়েছে, তারপর ব্যারিকেড দিয়েছে, এরপরে টিয়ার গ্যাস দিয়েছে, এরপরে জল কামান ব্যবহার করেছে। পুলিশ কি করবে? পুলিশ তো নিজেও মারা গেছে। শত শত পুলিশ মারা গেছে। পুলিশ আর কি করবে? আপনি দেখেন পলাশ, ইতিমধ্যে কিন্তু আমেরিকাতে একটা আন্দোলন চলছে, তাই না? এই যে লস ব্রুকলিনে আপনি অ্যাঞ্জেলেসে, দেখেন, রাইট। হ্যাঁ, হ্যাঁ, লস এঞ্জেলসে আপনি দেখেন পুলিশের উপরে কিন্তু হামলা করছে। পুলিশ কি এটা প্রত্যাঘাত করে নাই? করেছে। এটা তো করবে। পুলিশকে শপথই নিছে সে দেশের কি করবে? জান-মাল, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, নিরাপত্তা করবে। এটা সরকারি শপথ সম্পত্তির। পুলিশের। তো আপনি Right. যে টিভি ভবন পোড়ায় দিচ্ছেন, পুলিশ কি বলবে? আয়, 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 পোড়া, পোড়া, পোড়া। পুলিশ এটা বলবে? আপনি মেট্রো রেলে আগুন দিচ্ছেন, পুলিশ কি বলবে? যা করছো খুব সুন্দর হচ্ছে, আগুনটা খুব সুন্দর দেখা যাচ্ছে, পুলিশ তাই বলবে? কি করবে? পুলিশের করণীয়টা কি? পুলিশকে তো মারছেন। এখন পুলিশ মারার পরে বলতেছেন পুলিশ আইন শৃঙ্খলা দিতে পারতেছে না। কিভাবে দিবে? আপনাকে হত্যা করছে, আপনার ভাইকে হত্যা করে ফেলছে, মেরে ঝুলাইয়া দিছে ইয়ের সাথে, এই ওভারব্রিজের সাথে। তারপর আপনি বলতেছেন পুলিশ ঠিকমতো সার্ভিস দিচ্ছে না। পুলিশ কিভাবে সার্ভিস দিবে? পুলিশ যেন সার্ভিস দিতে না পারে, জঙ্গিদেরকে যেন ধরতে না পারে, সেজন্যই তো পুলিশদেরকে বরাবর মারা হয়েছে। পুলিশের উপরে এই কাজ করা হয়েছে। তো আপনি যেটা বলতেছেন যে কোর্টের আইন আদালত বিচারকও তারা, তাই আসামি পক্ষের আইনজীবীও তারা, বিচারপতিও তারা। তো এখান থেকে আপনি কি আশা করতেছেন? কি ধরনের বিচার রায় আশা করতেছেন? কি ধরনের মনে করেন যে নিরপেক্ষ এর বিচারের মাঝে আবার আশা একজন করতেছেন? চিহ্নিত যুদ্ধাপরাধীকে এই কোর্টই আবার আপনার হচ্ছে দায় মুক্তিও দিয়ে দিয়েছে, মুক্ত করে হ্যাঁ, দিয়েছে। মুক্ত করে এটার দিয়েছে। মাঝে আজাদকে তারা বের করে দিয়েছে। তো আমি মনে করি যে এইটা একটা প্রহসনের আইন আদালত। এই প্রহসনের আইন আদালত থেকে সুবিচার প্রাপ্তির, ন্যায় বিচার প্রাপ্তির আমাদের কোনো সুযোগ নাই। এবং আমরা অসমর্থিত সূত্রে জানি যে যেসব নেতাকর্মী গ্রেফতার হয়েছে, 3,59,000 সরকারি হিসাবে 3,59,000 নেতাকর্মী যারা Right. গ্রেফতার হয়েছে, তাদের অধিকাংশেরই জামিনের যে আবেদন, যে শুনানি, এটা আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে এগুলো অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। একেকটা কোর্টে দেখা যাচ্ছে 1700 কেস একেকদিন উঠার কথা। উনি ফোন করে জিজ্ঞেস করে আছে কার কেস উঠছে, কাগজগুলা সরায় ফেলো, কাগজগুলা নষ্ট করে ফেলো। আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু অসমর্থিত সূত্রের খবর। তো আমি Right. মনে করি যে এই ধরনের আইন আদালত থেকে, এই ধরনের ব্যবস্থা থেকে কোন রকমের সুবিচার প্রাপ্তির কোন সুযোগ, সেটা আওয়ামী লীগের নেতাকর্মী হোক, সেটা সাধারণ মানুষের হোক, কোন সুযোগ নাই। তো এই ব্যবস্থাকে যদি চ্যালেঞ্জ করতে হয়, সেখানে আমাদের একতাবদ্ধ হওয়ার কোন রকমের বিকল্প নাই। সেটা কিন্তু আমরা লন্ডনে দেখিয়ে দিয়েছি। আমরা সবাই একতাবদ্ধ হয়েছি বিধায় কিন্তু ইউনূস কোথাও নামতে পারে নাই। ডাস্টবিন শফিক উষ্টা খাইয়া পড়ে যাচ্ছে। এটা একতাবদ্ধ হতে হবে এবং দেশের জন্যই হতে হবে সেই একতাবদ্ধ। ধন্যবাদ লোচন আপা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা লাস্টবারের মতো যাবো ইকবাল ভাইয়ের কাছে, হাসান ইকবাল ভাইয়ের কাছে। হাসান ইকবাল ভাই, আমরা এই যে আপনার জুলাই আগস্টে যে কথিত আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন প্রবাসীদের অংশগ্রহণ দেখেছি। প্রবাসীদের অংশগ্রহণ দেখেছি বলতে আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে যে প্রবাসীদেরকে আপনার হচ্ছে রেমিটেন্স বাতিলের আপনার হচ্ছে আহ্বান জানানো হয়েছে। বিদেশে থেকে বিভিন্ন ব্লগার বা যারা আছে তারা বিভিন্ন ধরনের উস্কানি দিয়েছে। কিন্তু আলটিমেটলি এই 10 মাসে কিন্তু হচ্ছে আমরা প্রবাসীদেরকে হয়রানি বৃদ্ধি করা ছাড়া নতুন কোনো কিছু পাইতে দেখি নাই। তো এই অবস্থায় আপনি জাস্ট 1 মিনিটে 2 মিনিটে একটু হচ্ছে সংক্ষিপ্তভাবে বলবেন যে হচ্ছে যারা প্রবাসী আছে তাদের প্রতি আপনি একজন প্রবাসী হিসেবে আপনি কি আহ্বান জানাবেন? একই সাথে যে মাসব্যাপী আপনার হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেখানে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে ঐক্যবদ্ধভাবে করতে পারে, সেই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা যদি আমাদেরকে সংক্ষিপ্তভাবে একটু বলেন। ধন্যবাদ। আমাদের প্রবাসী যে উনি আসার পর থেকে তো প্রত্যেকটা
বিপদের মুখে আমাদের পড়তে হচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এয়ারপোর্টে যাওয়ার পরে একটা লোক আত্মহারা, যে তার জিনিসপত্র কিছু নেই, লাকেজ কিভাবে কি করছে এটা আপনারা দেখছেন। আমি ওদিকে না যে বিগত দিনে সরকার আমরা প্রবাসী থেকে রেমিটেন্স যদি দেশে পাঠাইতাম আমাদেরকে 2.5% আরো বেশি দিত, এবং আমাদের প্রবাসী যারা আছে আমাদেরকে একটা পেনশনের সিস্টেমে করেছিল। কিন্তু বর্তমানে উনি কি করেছেন, যদি আমরা দেশের টাকা পাঠাই রেভিনিউ 10% ট্যাক্স ওনাকে দিতে হবে। তো এটা আমরা কয় টাকা পাঠাবো, তাহলে উনি কি করতেছেন, কালো বাজেটে চালু করে দিচ্ছেন, মানুষ ব্যাংকে না পাঠায় হুন্ডিতে টাকা পাঠাবে, 10% দিয়ে দেওয়ার ভয় তো দিবে না। তা আমরা সকলেই যারা এই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এখন বাংলাদেশ থেকে সাংবাদিক ভাইরা যারা আছে তারা তো কিছু লিখতে পারতেছে না, তারা কিছু বলতে পারতেছে না। এই জয়যাত্রার মতন যে টিভি অনলাইন আমাদেরকে যদি সহযোগিতা করে, আমরা প্রবাসে থেকে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। আমার দেশকে বাঁচানোর জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দেশকে আবার সে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবাই ঐক্যবদ্ধভাবে এই জুনের 16 তারিখ থেকে যে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মসূচি দিয়েছেন, আমরা প্রবাসী ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বলতেছি, আমরা ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কর্মসূচিকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আপনাদেরকে ধন্যবাদ, যারা এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের জন্য সবাই আমরা কাজ করব, এইটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। ধন্যবাদ ইকবাল ভাই। লোচন আপা, 1 মিনিটের মাঝে আপনার শেষ বক্তব্য। আমার শেষ বক্তব্য কি, আমি একটা গল্প বলি যে ভানুর একটা কৌতুক আছে। ভানুর বাসায় চোর আসছে, তো ভানু দেখে চোর এটা নিচ্ছে সেটা নিচ্ছে, ভানুর বউয়ের গলার থেকেও চেইন নিয়ে গেছে। ভানু কিন্তু সবই দেখতেছে, আমি বিস্তারিত আর বলছি না। তো ভানু সব নেওয়ার পরে পুলিশ স্টেশনে গিয়েছে যে আমার তো এরকম চুরি হয়ে গেছে। তো পুলিশ বললো, চোর যখন চুরি করছিল তুমি তখন কোথায় ছিলে? তো আমি দেখছিলাম। তখন পুলিশ বললো যে তুই বেটা, তুই নিজে বসে নিজের বাসার নিরাপত্তা রক্ষা করতে পারস না, তুই চোর কি করতেছে দেখতেছ, এখন তুই আসছিস পুলিশের সহায়তা চাইতে। তো বাংলাদেশের মানুষও তো সেভাবে বসে বসে দেখছে, আচ্ছা ইউনূস কি করে দেখি না, এরপরে কি করে দেখি না, এরপরে কি করে দেখি না। তো এরপরে কি করে দেখি না, এরপরে কি করে দেখি না করতে 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 কিন্তু দেখেন অর্থনীতি ধ্বংস, আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা একেবারে তলানিতে, শিক্ষা ধ্বংস, মানুষ বেকার হচ্ছে, মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠছে, জঙ্গি গোষ্ঠী দেশের করায়ত্ত করে ফেলছে, নারীরা অপ্রেসড। তো আর দেখা কিন্তু সময় নাই, আর দেখি না কি করি কোনো সময় নাই, আর দেখি না কি করতে করতে কিন্তু জানটাও চলে যাবে। অনেকে জান দিয়েছে, এর মধ্যে 1200-1400 মানুষ খুন হয়েছে তাদের হাতে ইতিমধ্যে। তো বাংলাদেশের মানুষের প্রতি, সবার প্রতি আমার একটাই আহ্বান যে একসাথে হন, দেশকে রক্ষা করেন। আপনি আওয়ামী লীগ না আপনি বিএনপি, এটা আমার জানার দরকার নেই। আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আপনি দেশের জন্য লড়েন, দেশকে সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করেন। আমেরিকার যে সাম্রাজ্যবাদের দামামা আমরা চারদিকে দেখছি, সেই ডিপ স্টেটের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে, মৌলবাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে হলে, এবং সর্বোপরি নারী হিসেবে নিজেদেরকে রক্ষা করতে হলে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং মুক্তিযুদ্ধের সপক্ষে থাকার কোনো বিকল্প নেই। এটাই একমাত্র শিরোনাম, এটাই একমাত্র ট্যাগলাইন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ। আমি বলছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই স্লোগানের সাথে থাকুন। ধন্যবাদ লোচন আপা। বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, 5 বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে গড়ে ওঠা উন্নয়নশীল, শান্তিকামী এবং বিশ্বের বুকে সমীহ জাগানো একটি বাংলাদেশ, সেই বাংলাদেশটির অবস্থা হচ্ছে আজকে ধ্বংসপ্রাপ্ত, যেটা আলোচনা আপা বলেছেন, প্রতিটা ক্ষেত্রেই ধ্বংস হয়ে গেছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই বাতাসে লাশের বন্ধু কবিতার মতো বলতে হয়, জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরানো শকুন। সেই শকুন আসলে আমাদের উপর ভর করেছে ইউনূসের রূপ নিয়ে, এবং তার সাথে রয়েছে পাতি প্রেতাত্মা জামাতে ইসলাম এবং তাদের দেশ বিরোধী জঙ্গি গোষ্ঠী। তো এই পরিস্থিতি থেকে উত্তরের জন্য যেমনটা আজাদ ইকবাল ভাই বললেন, যেমনটা মুতারাপা বললেন, আসলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমরা জানি যে আগামী 16 জুন থেকে এবং অবশ্যই বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনে, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এই লুটেরা গণের হাত থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য যে সংগ্রাম, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিবে। তো আগামী 16 জুন থেকে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই কর্মসূচিতে যুক্ত হন, নিজের অধিকার আদায়ের জন্য, নিজের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, নিজের দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু।